আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ নিউজ রুম থেকে। আজকে আমরা কথা বলবো, আজকে যে লিড নিউজটি আমাদের প্রকাশিত হয়েছে, স্কাইপ কেলেঙ্কারি সেই ভিলেনরা কে কোথায়, এই নিউজটি নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে নিউজটি। এবং মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ঘটনার এত বছর পরও এই নিউজের ব্যাপারে, এই প্রসঙ্গের বিষয়ে মানুষের যে আগ্রহ আমরা আজকে দেখলাম তা বেশ বিস্ময়কর। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো নিউজের রিপোর্টার অলিউল্লাহ নোমানের সঙ্গে, যিনি আগের রিপোর্টটিও, প্রথম রিপোর্টটিও স্কাইপ নিয়ে প্রথম যে ব্রেকিং হয় সেটিও তিনি লিখেছিলেন। তার সাথে আমরা কথা বলছি। নোমান ভাই, আমাদের এই ছোট্ট আয়োজনে আপনাকে স্বাগত। এত বছর পর আজকে এটা প্রকাশিত হলো, আবার স্কাইপ কেলেঙ্কারির ভিলেনরা কে কোথায়। এখনও এটার এত সাড়া, মানুষের মধ্যে এটার ব্যাপারে এত আগ্রহ, আপনিও নিশ্চয়ই প্রচুর প্রতিক্রিয়া পাচ্ছেন। আপনার কি মনে হয় স্কাইপ নিয়ে এতগুলি বছর পর, ওই প্রসঙ্গ শেষ হয়ে যাওয়ার পরও মানুষের মধ্যে যে আগ্রহ, মানুষের মধ্যে এই যে ট্রাইব্যুনাল যে বিচারের নামে যে একটা প্রহসন হয়েছে বা জুডিশিয়াল কিলিং হয়েছে, এই কিলিংটা নিয়ে মানুষের কিন্তু আগ্রহ আগে থেকে ছিল। মানে এটার নামে কি হচ্ছে, কারণ আমরাই একমাত্র আমার দেশ এই বিচারের যে মুখোশ উন্মোচন করার চেষ্টা করছে, মানে শুরু থেকেই নানাভাবে। শুরুতেই আমরা আরও নিউজ করছিলাম সাইদির মামলা চলাকালীন সময় সেফ হাউস আইনে সাক্ষীদের কীভাবে টর্চার করা হতো এবং সাক্ষীদের টর্চারের মাধ্যমে কীভাবে তাদেরকে রাজি করানো হতো সাক্ষীদের মিথ্যা কথা বলানোর জন্য। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তখন একটা নিউজ করেছিলাম। মানে আরও তারপর নিজামূলক নাসিম, যিনি চেয়ারম্যান, উনি যে কাদানিকের মেম্বার ছিলেন বা সদস্য, এ নিয়েও আমরা মানে শুরু থেকে আমরা এটার একটা মুখোশ উন্মোচন মানে আমরা চেষ্টা করছি। এই চেষ্টার কারণে মানুষের দৃষ্টিতে আমাদের প্রতি একটু বেশি ছিল, মানুষের প্রত্যাশা ছিল আমাদের প্রতি বেশি। সেই আলোকে আস্তে আস্তে আমরা স্কাইপও প্রকাশ করলাম। তো স্কাইপ প্রকাশ করার পর আমাদের পত্রিকা একটা বিরাট, তো সারা এটা জানেন, এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। তো এইবার আমরা চিন্তা করলাম স্কাইপে যে আলোচনা উঠে এসেছিল নিজামূলক নাসিম এবং তার বন্ধু, যে এই বিচারটা সাজানো হয়েছে কিভাবে, এই সাজানোর পিছনে যাদের প্রসঙ্গগুলো উঠে এসেছিল তারা এখন কী অবস্থায় আছে, তারা কোথায় আছে, সেটা নিয়ে আমরা আবার একটা নতুন করে বললাম। যে স্কাইপে উঠে আসছিল যে সিনহা সাহেবের কথা, যে সিনহা সাহেব নিজামুল নাসিমকে বলছে যে আপনি তিনটাকে দিয়ে দেন, মানে তিনটা ফাঁসি দিয়ে দেন, আমরা আপনাকে আপিল বিভাগে নিয়ে আসি। তারপরে এই জন্য সিনহা সাহেব তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে তার যে বায়োগ্রাফিতে উনি যে কানাডা যাওয়ার পর যেটা লিখছেন বা লিখেছেন, এ ব্রোকেন ড্রিম নামক যে বইটা, এই বইটা একটা চ্যাপ্টার আছে ট্রাইব্যুনাল নিয়ে। তো ট্রাইব্যুনাল সেখানে তিনি সিনহা সাহেব উল্লেখ করেছেন কিভাবে প্রথম ট্রাইব্যুনালটা গঠন করা হয়, এটার সাথে তিনি কিভাবে ইনভলভ ছিলেন। তিনি নিজে উল্লেখ করেছেন রানা দাশগুপ্ত চট্টগ্রামে আইনজীবী ছিলেন, সেখান থেকে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছিল ট্রাইব্যুনালের বিচারক বানানোর উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিচারক না বানায় উনি ওনাকে প্রসিকিউটর বানাইছেন। বা বিচারকগুলা কীভাবে চয়েস করেছে, কেন চয়েস করা হয়েছে, উনি ওর বইয়ে একদম ডিটেলস লিখেছেন। তার মানে এটা একটা, উনি যেটার সাথে ইনভলভ ছিলেন। বা স্কাইপেও ওনার প্রসঙ্গ আসছে। তারপরে স্কাইপের প্রসঙ্গ আসছে হইলো সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ, উনিও ছিলেন, মানে সিনহা সাহেব ছিলেন একটা নাটের গুরু মানে বলা চলে। তারপর ব্যারিস্টার শফিক আহমদ পুরোটা তত্ত্বাবধান করতেন, এই বিচারের পুরোটা তত্ত্বাবধান। এইটা স্কাইপের মাধ্যমে উঠে আসছিল যে নিজামূলক নাসিম প্রসঙ্গক্রমে প্রায় বলছেন যে আমি এই শফিক ভাইয়ের সাথে আলাপ করবো, বিষয়টা নিয়ে আলাপ করবো, মানে জানাইছে যে তাহলে এটা আবার কার্যকর, যেটা বলছে যেটা আলাপ হয়েছে এটা আবার কার্যকর হয়েছে কিনা ট্রাইব্যুনালে, এটা তিনি আবার ওই নিজামূলক নাসিমের নিকট থেকে জানতে চাইছেন যে আমি তো শফিক ভাই বলছিলাম এটাকে আজকে ট্রাইব্যুনালে আপনারা অ্যাপ্লাই করছেন কিনা। বা এই বিষয়গুলো, মানে এটা একটা চেইন অফ কমান্ডের মধ্যে ছিল যে তাদেরকে ফাঁসি দিতে হবে, এবং এটা একটা সাজানো ছিল যে এই চেইন অফ কমান্ডের মধ্যে বোঝা যায় তাদের আলোচনা থেকে। তো এই ভিলেনরা আসলে ওরা সবাই আসলে মানে এই জুডিশিয়াল কিলিংয়ের সাথে ইনভলভ। তারপরে ওই সেকেন্ড ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়, তখন শফিক সাহেব সিনহা সাহেবের বইয়ে উল্লেখ করতেছে, শফিক সাহেব আইসা বলছেন যে সেকেন্ড ট্রাইব্যুনালের জন্য শেখ হাসিনা রাজি হচ্ছে না। তখন আবার সিনহা সাহেবকে পাঠাইছেন যে আপনি গিয়ে দেখেন রাজি করতে পারেন কিনা। সিনহা সাহেব অনেক তার বই লেখছে, আমি অনেক কথাবার্তা বলার পর শেষ পর্যন্ত আমি বললাম যে এটা কীভাবে সহজ এই বিচার। শেখ হাসিনা বলছে এটা অনেকদিন আগের ঘটনা, এই সাক্ষীটা কি পাওয়া যাবে না, এগুলো আসলে দরকার নাই আর সেকেন্ড ট্রাইব্যুনাল। কিন্তু সিনহা সাহেব বলছে না, এত সাক্ষীর দরকার পড়বে না, মানে আমরা এটা সাক্ষীটাকে বানিয়ে নিব এবং বই পুস্তক দেখে এইগুলো সাক্ষী হবে, এটা খুব সহজ। আপনার আব্বার বঙ্গবন্ধুর মামলাতেও আপনার এটা সহজ হবে, ওইটা হচ্ছে এটা আরও সহজ, মানে রায় দেওয়া বা তাদেরকে ফাঁসি দেওয়া। তো এই যে বিষয়গুলো আসলে মানে খুব এই মানুষের একটা আগ্রহের জায়গা, মানে একটা এতগুলো মানুষ, রাজনৈতিক নেতৃত্ব বা বাংলাদেশের শীর্ষ মানে রাজনৈতিক দলগুলার যে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মৌলানা মুজিবুর রহমান নিজামী, তারা তো বাংলাদেশের দীর্ঘদিন থেকে রাজনীতি করেছেন। এই সব মানুষগুলোকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই জন্য মানুষের আগ্রহটা এই জায়গার মধ্যে একটু বেশি। যেখানে আপনি যে প্রশ্নটা করছেন মানুষের কেন এত আগ্রহ,
মানুষের আগ্রহ এতদিন পর মানুষের আগ্রহ আসলে তাদেরকে কেন ফাঁসি দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, মানুষ এটা জানতে চায়। তাদের মানে কিভাবে তারা এই ফাঁসির প্লটটা সাজাইছে, এই যে ড্রামাটা তারা করছে, এই ড্রামাটা কিভাবে করছে, এটার প্রতি মানুষের কিন্তু আগ্রহ আছে, মানুষের আরো আগ্রহ আছে। মানুষ অনেক ফোন আসছে আমার ফেসবুক পেজেও অনেক মানে কমেন্টস আসছে এইসব বিষয়ে। মানুষ মানে আমাদের ওই ফেসবুক কমেন্টস, ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়া যে মানে এটার অংশগ্রহণ মানুষের, সেটা দেখলে বোঝা যায় যে এটার প্রতি মানুষের আগ্রহটা কতটা আছে। আমি সবসময় খেয়াল করি যে মানুষ কি বলতেছে, মানুষের বলাটা আমার তো আমি বলছি প্রতিক্রিয়াটা দিবে পাঠক বা যারা আমাদের পাঠক আছে তাদের হলো তারা কি চায়, তারা কি অ্যাকসেপ্ট করছে অথবা রিজেক্ট করছে, তাদের তো স্বাধীনভাবে তারা মতামত দেয় কমেন্টস বক্সে, ওখানে তো কেউ ইনফ্লুয়েন্স করার সুযোগ নাই। কিন্তু আপনি দেখুন মানে 99 উপরে পজিটিভ মতামত, তার মানে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে যে মানুষ চাচ্ছে এই ধরনের একটা নিউজ হোক বা এইগুলো বের হয়ে আসুক, এই যে ঘটনাগুলো বের হয়ে আসুক, সেটাই মানুষ চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সিনহা সাহেব তো চেষ্টা করেছেন তখন নানাভাবে ইনফ্লুয়েন্স করে এবং যথেষ্ট প্রভাব প্রতিপত্তি খাটিয়েছেন ওই সময়, তারপরে তো শেষ পর্যন্ত তিনি নিজেও টিকতে পারেন না। এখানে একটা জিনিস দেখেন, এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত ছিলেন দুই একজন পুরস্কৃত হয়েছেন, কিন্তু পুরস্কৃত হইলেও সিনহা সাহেব কিন্তু ওই সময় তিনি যেহেতু মূল নাট্যের গুরু ছিলেন, তাকে কিন্তু আল্লাহ একটা প্রথম বিচার করে ফেলছে। আমি যদি বলি, আমি যদি মানে ন্যাচারাল জাস্টিস যেটা বলে বা আল্লাহর বিচার যেটা, সিনহা সাহেব আল্লাহর বিচার কিন্তু তার পদে থাকা অবস্থা আল্লাহ করছেন, বুঝছেন। তারপরে আরো যারা আছেন প্রত্যেকে কিন্তু বিদায়টা কিন্তু মানে সুখকর হয়। আপনি দেখেন যে এই যে সর্বশেষ যারা পদত্যাগ করে গেল, ওই যে ওবায়দুল হাসান, তারপর এনায়েতুর 5 আগস্ট, তারাও কিন্তু একটা মানে অসম্মানের মধ্যে দিয়ে গেছেন। এগুলোর সাথে যারা ছিলেন, যে বেশা শফিক আহমদ মানে 14 সালের পর তাকে মন্ত্রী তো বানায় না, কিন্তু তিনি কিন্তু এখন মানে একরকম আত্মগোপনের মতো অবস্থা, তারা কিন্তু প্রকাশ্যে আসতে পারে না, তাদের কিন্তু বুকে এই সাহস নাই যে তারা একটা প্রকাশ্যে এসে বলবে যে আমরা এই বিচারটা আমরা করছি বা আমরা এইটা বলার মতো সাহস তাদের এখন আর নাই। তো তারা যে এই কাজটা করছে তারা এখন আত্মগোপনে, তার মানে এটাও কিন্তু একটা তারা মানসিক অশান্তিতে আছে, এটাও কিন্তু একটা বিচার, এটাও কিন্তু একটা তার মানে পরিণতি আর কি, খারাপ পরিণতি। একই টপিক নিয়ে একই বিষয় নিয়ে সারা তখনও প্রচুর পেয়েছেন, এখনও প্রচুর পেয়েছেন। নিউজ করার সময় এখন তো দুই রকম পরিস্থিতির মধ্যে গিয়ে নিউজ করেছেন, একটা ছিল শেখ হাসিনার আমলে ওই সময় একটা বৈরী পরিস্থিতির মধ্যে, আর এখন এইটাকে যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করেন, বিবেচনা করেন, কেমন লাগছে? কোন সময়? ওই সময় তো একটা আতঙ্কের মধ্যে মানে দিন কাটছে, মানে কি বলবো, স্কাইপের ওই যে পেন ড্রাইভ যেটার মধ্যে কত ছিল, ওইটা আমার কাছে মানে 3 মাস আমার কাছে ছিল, মানে ওই সময়টা আমার আতঙ্ক, যদি কোনোভাবে জানে আমার কাছে এটা আছে তাহলে তো মানে আমি তো জানি যে সাগরুণীর একটা অবস্থা কি হয়েছিল, আমি কিন্তু ওই রকম একটা আতঙ্কের মধ্যে থাকতাম। এখন তো ওই রকম আতঙ্ক নয়। আমি ওই দিন মনে করেন যে ওই কমেন্টস নেওয়ার জন্য যে ওই ট্রাইব্যুনালে যাচ্ছিলেন জাহাঙ্গীর হোসেনের কথাও কিন্তু আসছে স্কাইপে, মানে স্কাইপে কত কথা যে জাহাঙ্গীরকে একটা শর্তে নিয়োগ দেওয়া হয়েছে, শুধু চেয়ারম্যানের কথা ইয়েস বলবে, এটা নিজে বলে নাসিম বলছে জাহাঙ্গীরকে নিয়োগ দেওয়া হয়েছে, শুধু তারই বলে দেওয়া হয়েছে চেয়ারম্যানের সাথে শুধু ইয়েস বলতে হবে আর কিছু না। ইয়েস বলা ওই যাদের মানে বাসায় ওই দিন গেছিলাম, মানে একটা কমেন্টস করার জন্য অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে এগুলো মানে বিষয় নিয়ে বলতে চান না। তাই আমি আমার কাজটা করে আসছি, যে আমার দরকার ছিল তার সাথে দেখা করার, কথা বলা। কিন্তু সবচেয়ে মানে আশ্চর্য বিষয় হচ্ছে ওনার রিসিপশনে আমার নাম বলার সাথে সাথে উনি আমাকে অ্যালাউ করছে, এটা আমি মানে উনি কথা বলতে চেয়েছেন কিন্তু উনি অফিশিয়ালি বলবেন না। দুটো জিনিস আসলে নিউজের খুব, কিন্তু তখন কিন্তু এটা সম্ভব ছিল না। তখন এটা বললে দেখা যাচ্ছে পুলিশকে ইনফর্ম করতে যে তার কাছে এই ধরনের কিছু একটা আছে তোমরা। এখন কিন্তু আমি এটা করতে পারছি। অনিশ্চয়তা, ওই নিরাপত্তা, আমি যখন কিছুই ছিল। এখানে আরেকজন দাদা ছিল শাহিনুর, আমি কিন্তু শাহিনুরের রিচ করার মানে চেষ্টা করছি, মানে শাহিনুরের তার ডাইরেক্ট নাম্বার পাওয়া যায়, তার পিএস এর নাম্বার পাই, তার পিএস এর সাথে আমি কথা বলছি, তার পিএস কে জিজ্ঞাসা করছি কি বিষয়ে কথা, আমি বিষয় বলে দিছি। তারা খুব কোর্ডিয়াল আমার বলছে যে উনি অসুস্থ, উনি আপনার কাছে মানে খুব ক্ষমা চাইছে যে সুস্থ হইলে উনি কথা বলবেন, এখন খুব অসুস্থ, উনি এখন কথা বলতে রাজি। মানে খুব বিনয়ের সাথে, মানে এই বিনয়টা কিন্তু আগে থাকতো না, আগে তো অধ্যত্ত ছিল আর কি। সেটাই দুটো জিনিস নিউজের আসলে খুবই ইন্টারেস্টিং। একটা হচ্ছে ইয়াস বলার জন্য নিয়োগ দেখা হয়েছে, আর একটা হচ্ছে আমি দাঁড়ায়া যাব, আপনি আমারে বসায় দিবেন। জিয়াদ মালুম, সে আলোচিত জিয়াদ মালুম কিন্তু এখন নাই, উনি করোনার সময় মারা গেছেন। কিন্তু এই বিষয়টা আমি নিজামূলক নাসিমের সাথে কথা বলে জানতে চাইছিলাম, নাসিমকে আমি ফোন করেছিলাম, নাসিম ফোন ধরার সাথে সাথে একটু থমকে গেছে, আমার নাম শোনার সাথে সাথে একটু থমকে গিয়ে উনি একটু পর মানে দম নিঃশ্বাস নিয়ে বললেন যে আমি তো এখন কোন সাংবাদিকের সাথে কথা বলি না, বলে উনি সাথে সাথে ফোনটা রেখে দিয়েছেন। তো এই মানে আমি রিস্ক করছি, তাদেরকে জানানোর চেষ্টা করছি যে আমি দুনিয়ার মধ্যে আছি,
মানে আমি কিন্তু ছাড়ি নাই আপনাদের এই স্কাইপের বিষয়গুলো। আপনারা যারা জড়িত ছিলেন, আমি আছি আপনাদের মানে খোঁজ নেওয়ার জন্য। সেই সময় আমার দেশের ফটোকপিও বিক্রি হয়েছে আপনার এই স্কাইপ কেলেঙ্কারির যে ফটোকপি বিক্রি হয়েছে, অনেকে 400-500 পাউন্ড 500 টাকা দিয়ে পত্রিকা কিনছে, বা 2 মাইল 3 মাইল জায়গায় হাইটে গিয়ে এটা আমি ওগুলো পাই যে কমেন্টসে দেয় তারা, যে আমি 3 মাইল হাইটে গিয়ে পত্রিকার ফটোকপি নিয়ে আসছিলাম 300 টাকা 500 টাকা, এগুলো তারা বলে পাঠকরা। এখন পর্যন্ত ওই কমেন্টগুলি করে যে ওনার এই নিউজটা আমি এত দূর হেঁটে গিয়ে নিয়েছি, অথবা আমি 500 টাকা 2 কপিটা কিনেছিলাম। এটা জিনিসগুলি আমরা এখনো, এটা আমাদের জন্য একটা প্রাউড। আমরা অবশ্যই আমার দেশের মানে জন্য বিশেষ করে আপনার জন্য প্রাউড, এবং আমাদের সবার জন্য একটা গর্বের, আমার দেশের জন্য এটা আমাদের সবার জন্য একটা গর্বের ঘটনা যে ওই পর্যায়ে এই সুযোগটা আমাকে এনে দিয়েছে আমার দেশ। এটা আমার দেশ সম্পাদক, আমার দেশ টিম, সবার এটা প্রাউড। আশা করি এই ধরনের ঘটনা এবং ওই 500 টাকা দিয়ে 1 কপি পত্রিকা কেনার ঘটনার মধ্যে দিয়ে আমরা আবারও যাব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব পাঠকের কাছে এইভাবে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন ছিল এটুকুই। আশা করি সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আমার দেশ কিনে পড়বেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।